হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দিরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে এটা মালদার ট্রিপ ছিল। তো মালদা গেছিলাম আমার দিদির মেয়ের আশীর্বাদে, এবং সেখানে গিয়েও বিভিন্ন জায়গাতে গেছিলাম, সেগুলোর ভিডিও পরের পার্টে দেব। এখানে শুধু দেখাবো মালদাতে যাওয়া, কীভাবে আশীর্বাদে এনজয় করেছি, এবং এটা ট্রেন জার্নি ছিল, বন্দে ভারত এক্সপ্রেসে গেছি। তো পুরো ছোটোভাবে ট্রিপটা কিভাবে এনজয় করেছি সেটার একটা পুরো ভিডিও দিয়েছি। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 3:30, ভোর 3:30 বা রাত 3:30 বলা যেতে পারে। ঘুম থেকে উঠতে হয়েছে 2:30টার সময়, কারণ আমি স্নান করেই যাওয়াটা প্রেফার করেছিলাম। যদিও 2:30টার সময় স্নান করাটাও একটা বিরাট বড় স্ট্রাগল ছিল, বাট স্টিল আমি প্রেফার করলাম স্নান করে যাওয়া। কারণ একটা জার্নি, একটা ট্রিপে যখন যাচ্ছি তো একটু ফ্রেশ ওয়েতে যাওয়াটা একটু বেশি প্রেফার করলাম, একটু বেশি এনজয় করতে পারবো তাহলে। অ্যারাউন্ড 3টে নাগাদ ক্যাব বুক করেছি, কারণ বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে হবে। হাওড়া থেকে ট্রেন ছিল হচ্ছে 5:55-তে, 5:55 AM। তো খুবই ভোরে, বাট স্টিল একটু আগে যাওয়াটা প্রেফার করলাম, কারণ রিস্ক নিয়ে আর কি হবে। তবে অনেক দিন পর এই টাইমে এত ভোরে জার্নি করছি। এর আগেও করেছি, কিন্তু সে অনেক আগে, রিসেন্টলি বলতে এর মধ্যে এত ভোরে কোথাও যাওয়া হয়নি, সেরকম কোনো প্ল্যানস ছিল না। তো অনেক দিন পরে এত ভোরে এই রকমভাবে যাওয়ারও একটা আলাদা মজা, কারণ রাস্তাতে সেরকম ভিড় নেই। এমনিতে কলকাতার রাস্তাতে ম্যাক্সিমাম টাইমটাই ভিড় থাকে, সব সময় ট্রাফিক থাকে, সব সময় রাস্তা জ্যাম থাকে। তো সেই প্রত্যেক দিনের যে জার্নিটা, সেটার তুলনায় এখন যখন বাড়ি থেকে হাওড়া স্টেশন পৌঁছে যাচ্ছি অ্যারাউন্ড 15 মিনিটসের মধ্যে, সেটা আলাদাই ব্যাপার লাগছে। যদিও হাওড়া ব্রিজে যেভাবে গাড়ি চলছিল তাতে মনেই হবে না যে এত ভোর। হাওড়া স্টেশন অলরেডি পৌঁছে গেছি, কিন্তু বাইরের ভিউটা অতটা ভালোভাবে আসেনি, এত অন্ধকার বলে, এত ভোর বলে। এটা ভেতরে গিয়ে আমরা জাস্ট বসেছি, ট্রেন আসতে এখনও অনেক দেরি, অ্যারাউন্ড 1.5 আওয়ার্স বাকি আছে। এই জার্নিতে আমাদের সঙ্গে আমার বড় মামা, বড় মামি এবং 2 বোন আছে। এদের অলরেডি অন্যান্য ভিডিওতে তোমরা সবাই দেখেছো, তাও আবার দেখিয়ে দিলাম। সবার চোখে ঘুম লেগে আছে, সবাই তো নাইট আউল, সবাই রাত জাগা প্রাণী। সেই জায়গায় যেখানে আমরা 2:30-3টের সময় ঘুমোতে যাই, সেখানে 2:30টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা সাইকেল ব্রেক হচ্ছে। সে যাই হোক, ঘুরতে গেলে সেই সমস্ত কিছু আর ম্যাটার করে না, সেই ঘুমগুলো পরে আমরা মেকআপ করে নিতে পারি। ঘোরার সময় ঘোরাটা ম্যাটার করে, ওটাই ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে। সো ফাইনালি অ্যারাউন্ড 5:30 নাগাদ, 5:30 AM আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়, বন্দে ভারত এক্সপ্রেস। ফার্স্ট টাইম আমিও উঠেছি বন্দে ভারত এক্সপ্রেসে, এর আগে কখনো উঠিনি। দেখতেই পাচ্ছ ট্রেনটা ঢুকছে অলরেডি স্টেশনে, আমরা ওয়েট করছি। বাট আনফর্চুনেটলি আমাদের আর বড় মামাদের সেম কম্পার্টমেন্ট পড়েনি। তো ট্রেন জার্নিটা একটু বোরিং হতে পারে ভেবেছিলাম, কিন্তু অতটাও বোরিং হয়নি, কারণ আমি ওয়াটপ্যাডে একটা স্টোরি পড়ছিলাম এবং সেটা পড়তে পড়তেই টাইম কেটে গেছে। গান শুনছিলাম, আর ভিডিও করা তো অফকোর্স আছে, মাথায় ছিল যে ব্লগ বানাতে হবে, কারণ ভিডিও ডেইলি আপলোড করা হচ্ছে না। রিজন কিছুই না, প্রথমে আমার এক্সামস চলছিল, এক্সামস কমপ্লিট হলো, রেজাল্ট পর্যন্ত বেরিয়ে গেল। তারপর আমি স্টোরি বুকস মানে ওয়াটপ্যাডে আমি রিসেন্টলি না, ওয়াটপ্যাডে আমি অনেক দিন ধরেই পড়ছি, মানে অনেক বছর ধরেই পড়ছি। লাস্ট 3-4 ইয়ার্স ধরে আমি ওয়াটপ্যাডে পড়া শুরু করেছিলাম। আমার দিদি আমাকে সাজেস্ট করেছিল ওয়াটপ্যাডে পড়ার জন্য। বিভিন্ন ফিকশনাল স্টোরিজ আছে, বিভিন্ন ফ্যান ফিকশনাল স্টোরিজ আছে,
আর বিভিন্ন সায়েন্স ফিকশনস আছে, সমস্ত জনরার স্টোরিজ ওয়াটপ্যাডে পাওয়া যায়। তো আমার ম্যাক্সিমাম টাইমটা ওয়াটপ্যাডে স্টোরিজ পড়তেই কেটে যায়। এই ট্রেনটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, যতটা অ্যাট্রাকটিভ লাগছে, ভেতর থেকে আরও সুন্দর। মানে দেখার ক্ষেত্রে তো আলাদাই ব্যাপার, বাট জার্নিটাও খুব কমফোর্টেবল হবে। মানে মনেই হবে না ট্রেন জার্নি করছি, কোনো জার্কিং নেই, একদম জার্কিং ফ্রি ট্রিপ বলা যেতে পারে। বাইরের ভিউ তো দেখলে, এবার ভেতরের ভিউটা দেখো, আরও সুন্দর, আরও ফ্যাসিনেটিং। 5:55 ট্রেন ছাড়ার টাইম, 5:55 AM, অ্যান্ড এক্স্যাক্ট সেম টাইমেই ছেড়েছে, 1 মিনিটও লেট করেনি। আর এটা আরও একটা ফ্যাসিনেটিং ব্যাপার এই জার্নির, কোনোভাবে কোনো রকম লেট করছে না। মালদাতে পৌঁছানোর টাইমও ছিল 10:32 AM, এক্স্যাক্ট 10:32 AM পৌঁছেছে। দিস ইজ দ্য বিউটি অফ দিস জার্নি। এই ভিউটা দেখো, একদম সকালবেলা, 5:55 AM, মানে 6 AM-ই ধরে নাও, সকালবেলা 5:55 AM-এ হাওড়া স্টেশনের ভিউ। অনেস্টলি স্পিকিং এটা এমন কোনো এক্সেপশনাল ভিউ নয়, কারণ প্রত্যেক দিন সকালবেলা সেম ভিউ, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক দিন সেই সেম ভিউ দেখতে পাওয়া যায়। যারা হাওড়া স্টেশনে জার্নি করে, হাওড়া স্টেশনের থ্রুতে জার্নি করে, যারা ডেলি প্যাসেঞ্জারি করে, তারা প্রত্যেক দিন এই সেম সিনারিও, সেম জিনিসপত্র, সেম ভিউ দেখে অভ্যস্ত। তাদের কাছে এটা নতুন কিছু নয়। এখন যদি আমাকে কেউ বলে যে ওয়াও, সকালবেলা নিউ টাউনের ভিউটা কি সুন্দর, পার্টিকুলারলি বিশ্ব বাংলার গেটের কাছে, আমার মাথায় তখন সেটার বিউটিটা মাথায় আসবে না। আমার কাছে তখন সেই ন্যাচারাল সৌন্দর্যটা মাথায় আসবে না। নেচারের যে সৌন্দর্য, যে সিনারিও, যে বিউটি, সেই জিনিসটা তখন আমার মাথায় আসবে না। কারণ আমার মাথায় তখন একটা জিনিসই ঘুরবে, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে টাইমের মধ্যে ইউনিভার্সিটি পৌঁছাতে হবে। এটা হচ্ছে তখন আমার মেন প্রায়োরিটি, মেন কনসার্ন। তখন আমার মাথায় নিউ টাউনের ন্যাচারাল সিনিক বিউটি ঘুরবে না, তখন ট্রাফিক জ্যাম ঘুরবে, নিউ টাউনের বাসের ভিড় ঘুরবে, ক্রাউডেড বাস ঘুরবে। কারণ ওই ক্রাউডেড বাসে ঝুলে ঝুলে আমাকে আমার ইউনিভার্সিটি টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তো ওখানে যত সুন্দরই ভিউ হোক না কেন, আমার মেন প্রায়োরিটি, আমার টার্গেট থাকবে। আর এখন যখন এনজয় করার মেন্টালিটি নিয়ে ট্রিপে যাচ্ছি, কোনো টেনশন নেই, একদম টেনশন ফ্রি ওয়েতে একটা জায়গাতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, মজা করতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, তো অফকোর্স সেই সমস্ত ভিউগুলো, সেই সমস্ত সিনারি দেখতে যেমনই হোক না কেন, আমি সেটাকে ব্লিসফুল মনে করব। অনেস্টলি বলতে এই সিনারিগুলো দেখে এই জার্নিটাকে শুধু একটা নর্মাল জার্নি বলা যায় না। ইট ইজ অ্যাবাউট এমব্রেসিং দ্য মেন্টাল পিস। শহর কলকাতায় থেকে উই অল স্ট্রাইভ ফর মেন্টাল পিস, আর এখানে এই নেচারের কোলে, ইন দ্য ল্যাপ অফ নেচার, উই অল ফাইন্ড দ্যাট মেন্টাল পিস। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই নিউজ পেপার দিয়ে গেল, বাট যেহেতু আমি গান শুনছিলাম, স্টোরিজ পড়ছিলাম আর ভিডিও করছিলাম, তো সেই কারণে আমি আর নেইনি। বাট মা বাবা নিউজ পেপার নিয়েছে এবং ওরা পড়ছে। তার কিছুক্ষণ পরেই টি কিট অ্যান্ড কফি কিট দিয়ে গেল। মা আর বাবা দুজনেরই টি কিট পড়েছে। ফর্চুনেটলি, লাকিলি আমার কফি কিট পড়েছে, আর তার সঙ্গে দুটো ওটস ডাইজেস্টিভ বিস্কিট। রোজ সকালবেলার কফি খাওয়াটা জাস্ট অ্যাজ আ ডেলি বিজনেস মনে হলেও এইরকম একটা ভিউয়ের সঙ্গে, এইরকম একটা সিনারির সঙ্গে কফি খাওয়ার মজাই আলাদা। তবে যাই হোক, কফি খেয়ে প্রচণ্ড ফ্রেশ ফিল করেছি, কারণ তার আগে আমি ছবি তুলে দিদিকে পাঠিয়েছিলাম এবং দিদি বলেছে যে মনে হচ্ছে যেন কতদিন ঘুমোতে পারিসনি। কথাটা একটু এক্সাজারেট করে বলা হলেও আমার চোখে পুরো ঘুম লেগেছিল। সে যাই হোক, দেখতে দেখতে ফাইনালি এই ট্রেনের ফার্স্ট স্টেশন চলে এসছে, বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনের নাম শুনলে প্রত্যেকটা বাঙালির একটা আবেগ আছে শান্তিনিকেতনের সঙ্গে। যারা গেছো শান্তিনিকেতন তারা আরও বেটার বুঝতে পারবে, যারা যাওনি তাদের সাথেও শান্তিনিকেতন নামটাই একটা আবেগ।
তোমাদের মধ্যে যারা অলরেডি শান্তিনিকেতন গেছো তারা নিজেদের এক্সপিরিয়েন্সেস ডেফিনেটলি শেয়ার করো। শান্তিনিকেতনে অ্যারাউন্ড 5 to 10 মিনিটস ট্রেন দাঁড়িয়েছিল, তারপরেই নেক্সট স্টেশন ছিল মালদা। আমি তোমাদেরকে ওয়াটপ্যাডে স্টোরিজ পড়া নিয়ে অলরেডি বলছিলাম, তো আমি যেটা বলছিলাম, তো আমিও একটা ভালো স্টোরি পেয়েছিলাম যেটা আমি ওই হাওড়া স্টেশনে বসেও পড়ছিলাম, কারণ অ্যারাউন্ড 1 আওয়ার মতো ওয়েট করতে হয়েছিল, 1.5 আওয়ার ওয়েট করতে হয়েছিল, 1 আওয়ার, বিকজ তারপরে তো ট্রেন দিয়ে দেয় 7 নম্বর প্ল্যাটফর্মে 7। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে প্ল্যাটফর্ম নাম্বার 7-এ দিয়েছে, এবং সেটা দেখার পরে আমার মাথায় শুধু একটাই জিনিস স্ট্রাইক করেছে, কারণ রিসেন্টলি আমি জানি না আমার কী হয়েছে, মাথাতে যেখানে আমি 7 দেখতে পাচ্ছি, 7 নাম্বার দেখতে পাচ্ছি, সেখানেই আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে, 7 ফর আ রিজন আর থালা ফর আ রিজন। সো হ্যাঁ, এটা আমি ভিডিও আপলোড করার সময় নোটিস করেছি। তার আগে আমি তখন ভিডিও আপলোড করতে বেজেছিলাম, স্টোরিজ পড়ছিলাম, তো আমি অতটা খেয়াল করিনি যে বন্দে ভারত এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 7। সে যাই হোক, ফাইনালি কফির পর ব্রেকফাস্ট দিয়ে গেছে, তবে ব্রেকফাস্ট যে খুব টেস্টি কিছু দিয়েছে তেমন নয়। 2টো ব্রাউন ব্রেড, একটা চকো পাই, একটা ম্যাঙ্গো জুস, আর তার সঙ্গে একটা অমলেট, কয়েকটা আলু ভাজা আর কয়েকটা গাজর ভাজা, বাট একদম অয়েল ফ্রি ছিল, যেই কারণে আমার অতটা ভালো লাগেনি। আমি ননভেজ চুজ করেছিলাম, সেই জন্য অমলেট দিয়েছিল, আর যারা ভেজ চুজ করেছে সেটার জন্য ভেজ চপ ছিল, ভেজিটেবল চপ, যেটা আমার পরে মনে হয়েছিল, আমি পরে রিয়েলাইজ করেছিলাম যে যদি ভেজ অপশানটা চুজ করতাম তাহলে হয়তো ভালো হতো, আর বাকি সব সেম ছিল। আর তাছাড়া ব্রাউন ব্রেডের জন্য বাটার আর জ্যাম দুটোই ছিল, যদিও আমি জ্যামটা প্রেফার করেছি, প্রথমে বাটারটা ইউজ করেছিলাম বাট অতটা ভালো লাগেনি, বাট তারপরে মিক্সড ফ্রুট জ্যামটা ইউজ করেছিলাম এবং ওটা খুবই টেস্টি ছিল, আমার ভীষণ ভালো লেগেছে ওই জ্যামটা, তো ওই জ্যামটা দিয়ে আমি খেয়েছিলাম। সে যাই হোক, এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে হলে, ব্রেকফাস্ট যতই খারাপ হোক না কেন অতটা ম্যাটার করে না, কারণ ভিউটাই আমরা তখন এমব্রেস করে ফেলি নিজেদের মধ্যে, ওটার মধ্যেই আমরা পুরো ডুবে যাই। ট্রেনে করে যখন যাচ্ছিলাম তখন এই সিনারিগুলো দেখতে দেখতে কয়েকটা জিনিস মাথায় স্ট্রাইক করলো আমার, যে আমরা ফার্স্ট যখন আঁকা শিখেছিলাম, আমরা ফার্স্ট যেই সিনারিটা এঁকেছিলাম সেটার যে কন্টেন্টসগুলো ছিল, যেই সিনারিটা আমরা এঁকেছিলাম সেটা কিন্তু অনেকটাই এরকম, একটা বাড়ি, একজন কি দুজন মানুষ, চারিদিকে গাছপালা, আর একটা নদী বা একটা পুকুর, লেক। এটাও কিন্তু সিমিলার সেই সিনারিও, ম্যাক্সিমামটাই গ্রিনারি, ম্যাক্সিমামটাই গাছপালায় ভরে আছে। আমরা যখন ছোটোবেলায় কিছু আঁকতাম, যখন সাইডটা ফাঁকা রাখতাম, ক্লাউডের মতো করে গাছটাকে ছোট ছোট ঝোপ ঝাড় এঁকে দিতাম। ব্ল্যাঙ্ক কোনো জায়গাতে যখন বুঝতে পারছি না যে কী আঁকবো, ওই জায়গাটাতে কী দিয়ে ভরাট করব, তখন মাথায় শুধু এই একটা জিনিসই হতো, হয় কয়েকটা বেড়া লাগিয়ে দিচ্ছি বা গাছ লাগিয়ে দিচ্ছি, আর খোলা আকাশ, ব্লু গ্রিনের যে কম্বিনেশনটা, সঙ্গে সামনে একটা বাড়ি, এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই সেম সিনারিও। দেখতে দেখতে আমরা অনেকটাই রাস্তা ক্রস করে এসেছি, and this place is one of the most important tourist spots in this area, the Farakka Bridge. এই ব্রিজটা is an absolute marvel because it connects Bengal with Bihar. বাইরের ভিউটা জাস্ট দেখো, the view of river Ganga. শুধু সৌন্দর্যের দিক থেকে নয়, this bridge is also important for the economy of this region. According to facts, this bridge is about 2.24 kilometers long, which is huge. And imagine কত ট্রাক, বাস আর গাড়ি রোজ এই ব্রিজ দিয়ে যায়। এই ব্রিজের একটা দারুণ হিস্ট্রি আছে। It was constructed in the 1970s, and since then it has been serving as a crucial link between different parts of India. ভাবো তো,
কত মানুষ রোজ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে, their daily lives depend on it. And I'm sure walking on this bridge would be an adventure. But even from the train, you can feel the vibrations when big trucks pass by. নিচের দিকে তাকালে you can see the mighty river flowing gracefully. Just imagine the engineering marvel that made this possible. এর বাইরেও মেন্টাল পিস, মেন্টাল রিলিফ অ্যান্ড ভিউ এনজয় করার জন্য তো এটা একদম পারফেক্ট স্পট। এছাড়া কেউ চাইলে এখানে সানরাইজ অ্যান্ড সানসেটও এসে দেখতে পারো। তো এই ছিল ফারাক্কার ব্রিজের একটা ছোট্ট একটা স্মল পিস অফ এক্সপিরিয়েন্স। এরপরেই কিছুক্ষণের মধ্যেই মালদা আসতে চলেছে। Please demote carefully only after the train has come to a complete halt. कृपया ट्रेन के रुकने के बाद ही सावधानी से निकलें। ফাইনালি মালদা ঢুকছে আর আমি আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ছি, because after a long exhausting journey we finally reached our destination. একদমই না, এক্সাজারেট করে বললাম, কারণ টায়ারিং জার্নি তো হয়নি, এনজয় করতে করতেই এসেছি। ঘুম একটু বেশি পাচ্ছিল ঠিকই, বাট যখন ট্যুর থাকে, যখন ট্রিপে যাই, তখন ঘুমটা অতটা কেউ পাত্তা দেয় না, স্বাভাবিক ব্যাপার। ফাইনালি ট্রেন থেকে নামলাম আর আমি একটু ওয়েট করছিলাম, কারণ ট্রেনটা যাওয়ার সময় পুরো ভিউটা আমি ক্যাপচার করতে চেয়েছিলাম। প্লাস বড় মামাদের খুঁজে পাচ্ছিলাম না নয়, মানে বড় মামাদের জন্য ওয়েট করছিলাম। বলেছিলাম ভিডিওর শুরুতে যে বড় মামারা আর আমরা একসঙ্গে যাচ্ছি। তো ওই দেখো আমার মা অ্যান্ড বাবা আমাকে গাইড করছে কোন জিনিসটা নেওয়া উচিত ভিডিওতে, কোনটা আলাদা করে ক্যাপচার করতে হবে, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড দেয়ার ইট ইজ, ট্রেনটা চলে যাচ্ছে। হ্যাঁ, যাওয়ারই তো কথা। 5 মিনিট দাঁড়িয়েছিল মালদাতে, এটা নিউ জলপাইগুড়ি যাবে। অ্যান্ড দেয়ার ইট ইজ ফাইনালি লিভিং। সরি, একটু ড্রামাটিক এফেক্ট দেওয়ার চেষ্টা করছিলাম, যেটা হয়নি, কমপ্লিটলি ফেলড। তো এই ছিল আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স ইন বন্দে ভারত এক্সপ্রেস। জার্নিটা খুবই ভালো এক্সেপ্ট ফর দ্য ফুড, কারণ ব্রেকফাস্টটা আমার খুব একটা পছন্দ হয়নি। এবার এমন একদিন জার্নি করব, মানে এমন টাইমে জার্নি করব যেখানে লাঞ্চ আর ডিনারটাও এক্সপিরিয়েন্স করতে পারি, কারণ ব্রেকফাস্টটা একটুও পছন্দ হয়নি। তো লাঞ্চ আর ডিনারটা দেখব, বিকজ ultimately what matters is the food. Particularly when you are a foodie, you love to explore different kinds of food, but you just hate when someone serves you a bland food, a tasteless food. Tasteless বলবো না, because ওটা হেলথের দিক থেকে, if you want to maintain your diet, if you want to have healthy food, সেই ক্ষেত্রে পারফেক্ট হেলদি মিল, মানে আমি ওই বয়েলড নয়, বাট টেস্টটা বয়েলডের মতোই লাগছিল, মানে একদম সেই রকমভাবে আমরা যেভাবে খেতে ভালোবাসি, when it comes to food, আমরা যেই জিনিসটা প্রেফার করি সেই জিনিসটা হয়নি। বাট দেন ইউ অলসো হ্যাভ টু রিয়েলাইজ যে ট্রেনে এর থেকে অ্যাটলিস্ট ব্রেকফাস্টের জন্য এর থেকে বেটার হবে না। অফকোর্স হোমমেড মিলস আর দ্য বেস্ট, সেই জায়গায় কোনো তুলনা নেই, কখনো কোনো তুলনা হয়নি, কোনো কম্প্যারিজন করা যায় না উইথ রেসপেক্ট টু হোমমেড ফুড, কারণ হোমমেড মিলস আর মিক্সড উইথ দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন অফ ইয়োর ফ্যামিলি, যেটা বাইরে থাকে না। আর বাইরে স্পাইসেস যেখানে দেয়, মানে যেগুলো টেস্টি ফুডের কথা বলছি, স্পাইসেস দিয়ে ফুডের টেস্ট বাড়িয়ে দেয়, বাট এই ট্রেনে ওই পার্টিকুলারলি অমলেট, আলু ভাজা আর গাজর ভাজাতে না ছিল লাভ বা অ্যাফেকশন, আর না ছিল টেস্ট, না ছিল স্পাইসেস। সো অফকোর্স সব দিক থেকে ইট ওয়াজ আ ব্ল্যান্ড মিল।
বাট বাকি যে প্যাকেজড ফুডগুলো ছিল ওগুলো খুব ভাল লেগেছে, কি আর করা যাবে। সো নাও ওয়েট বিফোর আই মেক দিস ফুড ভ্লগ, এটা হচ্ছে মালদা স্টেশন, এটা হচ্ছে মালদার গেটটা, লোগোটা। অ্যান্ড এবার এখান থেকে আমরা দিদির বাড়ি যাচ্ছি। এটা জাস্ট একটা ছোট্ট লেক বলা যেতে পারে দিদির বাড়ি যাওয়ার রুটটাতে, যেটা খুব সুন্দর ভিউটা পড়েছে, তাই জন্য আমি নিলাম। তার পাশেই একটা সুন্দর প্লেগ্রাউন্ড আছে। আমার বাবা অলরেডি এর আগে অনেকবার এসেছে মালদা, দিদিদের বাড়িতেও গেছে। তো এইবার যখন টোটোতে উঠলো, লাফিয়ে লাফিয়ে বলল আমি চিনি। বাট তারপর যখন ওই এক্স্যাক্ট স্পটে যেখানে নামানোর কথা সেখানে দাঁড়ালো, তখন বলছে না এটা তো ঠিক না, কিন্তু যেই দোকানটা দেখতে পেয়েছে, হ্যাঁ এটাই জাস্ট 2 সেকেন্ড পরে যখন বাড়িতে ওদের ঢুকলাম, দ্য ফার্স্ট থিং দ্যাট আই ডিড, আরেকটা দিদির মেয়েকে কোলে তুললাম। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম মিটিং হার। তারপরের দিনই আশীর্বাদ ছিল, তো আশীর্বাদের কিছু সিনস দেখাবো, কী হয়েছে, কীভাবে মজা করেছি, কিভাবে আশীর্বাদ সেরেমনি হয়েছে, এবং দিদির মেয়ে কীরকম সেজেছে, পুরো সাউথ ইন্ডিয়ান লুক ছিল। আই জাস্ট লাভড দ্যাট লুক। প্রথমে ওটা তত্ত্ব সাজানো ছিল, যেই লজে সেরেমনিটা অ্যারেঞ্জ হয়েছে সেই লজে আমরা গেছি, এবং ওখানে গিয়ে তথ্যগুলো জাস্ট রাখা হয়েছে। আর বাইরে যে আশীর্বাদ সেরেমনি আছে সেগুলোর এখানে আয়োজন করা হচ্ছে। আর লাইট গ্রিন কালারের শাড়ি পরে যিনি আছেন উনি হচ্ছেন আমার দিদি, দ্য মাদার অফ দ্য ব্রাইড। আর এখানে তার পাশেই মকটেলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মকটেল ছাড়াও চিকেন পকোড়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তার সঙ্গে ছিল ধোকলা। তো দুটোর মধ্যে আমার চিকেন পকোড়াটাই বেশি ভালো লেগেছে। অ্যান্ড হিয়ার কামস দ্য ফাদার্স অফ ব্রাইড অ্যান্ড গ্রুম। প্রথমে এটা কোনো একটা সেরেমনি ছিল, কোনো একটা রিচুয়াল ছিল, যেটা করার পরে ফটো সেশন চলছিল। আর হিয়ার কামস দ্য গ্রুম, ওই দেখো এখানে সামনে 2 দিদি আছে। লাইট গ্রিন কালারের শাড়ি পরে যিনি আছেন উনি হচ্ছেন ব্রাইডের মা, যার আশীর্বাদ তার মা, উনি বর্দি। আর রেড কালারের শাড়ি পরে ওই বাচ্চাটাকে নিয়ে যিনি গেলেন উনি আরেক দিদি, রুম্পাদি।
প্রবলেমটা হচ্ছে যে সবসময় খাওয়া যায় না, মানে পরপর খাওয়া যায় না। সবাই দেখে দেখে রসগোল্লা খাবে, এই রসগোল্লাই তো খাওয়াবে না, আমি খাই অসুবিধা হলো না, বাট কী করা যাবে, সবাই রসগোল্লাটাই ইয়ে করে তো খাওয়াবে সবাই। যাচ্ছি, নিয়ে চলে যাবো একটু। এদিকে হ্যাঁ। আমি তো খাইনি, জাস্ট একটু টেস্ট করেছি। তো ওখানে তো ওয়াশরুম আছে না, এই ওয়াশরুম আছে না ওখানে, ঘরে। আরে এখানে তত্ত্বগুলো সাজানো হয়েছে, তত্ত্বগুলোর আলাদা সেভাবে ভিডিও মনে হয় নেওয়া হয়নি, বাট দেখতে খুব সুন্দর লাগছে। ছেলের আশীর্বাদ হয়ে গেছে, এবার মেয়ের আশীর্বাদের প্রিপারেশনস নেওয়া হচ্ছে। মেয়ের আশীর্বাদ যেহেতু, তাই ছেলের বাড়ির তত্ত্বগুলো সাজানো হয়েছে এখানে। আগের বাড়িরটা উল্টো ছিল, ছেলের আশীর্বাদ ছিল, মেয়ের বাড়ির তত্ত্ব সাজানো হয়েছে। ছেলের বাড়ির থেকে এই তত্ত্বটা আমার বেস্ট লেগেছে, তাই এটার আলাদা একটা ভিডিও তো করতেই হতো। বাই দ্য ওয়ে, চকলেটের পেছনে ওটা আমার বড় বৌদি। And here comes the gorgeous bride. ট্রাস্ট মি, ওর এই লুকটা আমার এত ভালো লেগেছে, আমি কনস্ট্যান্টলি ওর দিকেই তাকিয়েছিলাম। শাড়ির কালার কম্বিনেশন থেকে শুরু করে হেয়ার স্টাইল, মেকআপ, এভরিথিং, শি ইজ লুকিং স্টানিং। এখানে অলরেডি আশীর্বাদের সেরেমনি শুরু হয়ে গেছে, মানে মেয়ের আশীর্বাদের সেরেমনি শুরু হয়ে গেছে। তো ছেলের বাড়ির দিক থেকে স্টার্ট করবে প্রথমে আশীর্বাদ করা। আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু না বললেও ইচ্ছা করবে যেন ওর দিকেই তাকিয়ে থাকি। শি ইজ লুকিং সো প্রিটি। বাই দ্য ওয়ে, যিনি এখন আশীর্বাদ করছেন উনি হচ্ছেন ওর শ্বশুরমশাই।
আর এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন অমলেশদার দাদু, মানে ওর হাজব্যান্ডের দাদু। এখন যারা আশীর্বাদ করছেন ওনারা হচ্ছেন দীপার মা বাবা, আর পাশেই ব্লু কালারের সালোয়ার স্যুট পরে যে আছে সে হচ্ছে দীপার বোন দিয়া। আমি ওদের দুজনকে ফার্স্ট দেখেছিলাম, মানে কনসিয়াস মাইন্ডে ফার্স্ট দেখেছিলাম হচ্ছে 2011-এ আমার মামা বাড়িতে, মানে আমাদের মামা বাড়িতে।
ছোটো মামার বিয়েতে। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আমি। ওদের আশীর্বাদের দিন, যেদিন আশীর্বাদ ছিল, সেই দিন আমাদের ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছে যে ওয়েবসাইটে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। আগে থেকে কোনো ইনফরমেশান ছিল না। আমি অ্যারাউন্ড 10-15 রেডি হওয়ার পরে হোয়াটসঅ্যাপ ওপেন করে যখন দেখছি যে সিআর লিখে পাঠিয়েছে যে রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, মানে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, ওয়েবসাইটে গিয়ে চেক করতে একদম রেডি, পুরো সেজে আছি। সেই লুক নিয়ে একটাই টেনশন, খারাপ যেন না হয়, তাহলে পুরো মুডটাই বিগড়ে যাবে। রেজাল্ট তো আরেকটা ব্যাপার আছেই, রেজাল্ট খারাপ হওয়া তো মুড তো বিগড়বেই। প্লাস ওই জাস্ট লজে পৌঁছানোর ঠিক আগে, তার সবাই বেরোবে তার আগের মোমেন্টে জানতে পারছি যে রেজাল্ট বেরিয়েছে। তার ওপর তো ওয়েবসাইট ওপেন করাটা আরেকটা ঝামেলা। তাও 2-3 বার ট্রাই করে ওপেন করলাম, কারণ অনেকের ওপেন হচ্ছিলই না অ্যান্ড হয়ও নি। তো ওপেন করার পর আমি জাস্ট লজে ঢুকছি তখন রেজাল্টটা দেখতে পাই। ডাউনলোড হলো পিডিএফ ফর্মে। দেখার পর আমি একটু ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ আমি এর থেকে আরও অনেকটা কম এক্সপেক্ট করেছিলাম। বাট স্টিল ওই রেজাল্টটা দেখার পর মাই হ্যাপিনেস ওয়াজ ডাবলড অ্যাট দ্যাট টাইম। কারণ স্বাভাবিকভাবেই ওই একটা রেজাল্ট নিয়ে টেনশন তো ছিলই, তো ওটা যখন ভালো হয়েছে, তাও আবার এই রকম একটা সেরেমনি যখন এনজয় করছি, ওই মোমেন্টে যখন জানতে পারছি যেখানে এখন প্রেজেন্টলি পড়াশোনার চাপ নেই, সো ইট ওয়াজ এ বিউটিফুল ফিলিং। ইনফ্যাক্ট টোটোতেও সবাই তথ্য নিয়ে যাচ্ছে, সবাই তথ্য হাতে করে টোটোতে যাচ্ছে লজে নিয়ে যাবে বলে। একমাত্র আমি হাতে কিছু নেইনি, কারণ আমি টেনশনে ওয়েবসাইটটাই ওপেন করে যাচ্ছিলাম আমার মোবাইলে, কারণ ওয়েবসাইট ওপেন হচ্ছিল না। সব মাঝে মধ্যে ওটা হ্যাং করে যায় বা কী প্রবলেম হয় জানি না, অনেকের তো এখনও ওপেনও হয়নি। তো আমি ওই ভয়টাই পাচ্ছিলাম যে রেজাল্ট বেরিয়ে গেছে, যদি জানতে না পারি এখন যদি জানতে না পারি পরে জেনে যাবো, বাট স্টিল বেরিয়ে গেছে অথচ জানতে পারছি না, সেটার একটা আলাদাই টেনশন হয়ে থাকে। তো আমি একদম আলাদা লেভেলের হার্টবিট নিয়ে ওই ওদের বাড়ি থেকে লজ পর্যন্ত একটা আলাদা টেনশন নিয়ে গেছিলাম। পুরো T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ওভারের মতো যে আলাদাই টেনশন ছিল ওই টাইমটাতে, কী হবে করে এক্স্যাক্ট সেম টেনশনে সেম হার্টবিট নিয়ে আমি যাচ্ছিলাম যে ওপেন হচ্ছে না কেন। কারণ আমি এর আগে 2-3 বার ট্রাই করেছিলাম, ওপেন হয়নি, হতে চাইছিল না ওপেন। প্লাস তারপর একটা ফ্রেন্ডকে বললাম, সে আমাকে কনস্ট্যান্টলি গাইড করলো। আমি স্ক্রিনশট পাঠিয়ে যাচ্ছি যে এরপর কী করব, ও বলে আছে লগ ইন, তারপর রিসেট পাসওয়ার্ড অ্যান্ড এটসেট্রা। আবার রিসেট পাসওয়ার্ডের একটা ঝামেলা ছিল, কারণ ওই ওয়েবসাইট দিয়ে আগে ওপেন করিনি। এর আগে আমরা অন্য ওয়েবসাইট দিয়ে করতাম, তো হঠাৎ করে আরেকটা অন্য ওয়েবসাইট। আর আমি প্রথমে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে বলে প্রথম ওয়েবসাইটটাতে চলে গেছিলাম, পরে জানতে পারলাম প্রথম ওয়েবসাইটে নয়, কারণ প্রথম ওয়েবসাইটটা অলরেডি ইনভ্যালিড বা কী একটা দেখাচ্ছিল। তো আবার সেকেন্ডটা দিয়ে যখন আমি ওপেন করছিলাম তখন ওপেন হতে চাইছিল না। তো আলাদাই একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তার উপর রেজাল্ট বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছিলাম না যে কী হয়েছে অ্যান্ড অল। তো সেই সব নিয়ে একটা আলাদা লেভেলের টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারপর যখন রেজাল্টটা দেখতে পেলাম, কনস্ট্যান্টলি মা বলে যাচ্ছে যে কী হলো আই ওয়াজ লাইক দাঁড়াও, আগে আমি নিজে দেখতে পাই। আর আমি তো খুব শর্ট টেম্পার্ড, ওখানে একদম রাগের মাথায় চেঁচিয়ে না দিই, সেটার একটা আলাদা টেনশন ছিল। তো সব কিছু নিয়ে একটা আলাদা ওই পার্টিকুলারলি ওই মোমেন্টটাতে ওই অ্যারাউন্ড 15 মিনিটস ধরে যে আমি এটা করেছি, ওই 15 মিনিটস আলাদাই একটা টেনশন ছিল। পুরো ওয়ার্ল্ড কাপ যখন দেখছিলাম তখন যে একটা আলাদা টেনশন ছিল, ফাইনাল ওভার বলে না গেলেও ফাইনাল লাস্ট দুটো ওভার 19 and 20 ওভারে যে টেনশন ছিল, এক্স্যাক্টলি সেই সেম টেনশনটা আমি আবার সেই দিন ফিল করেছিলাম। অ্যান্ড আই ওয়াজ লাইক যেন ভালো হয়। আর তারপর যেই রেজাল্টটা দেখতে পেলাম, মা তো পাশে ছিল, তারপর মাকে বলার পর ইজ লাইক বাবা বলে আমি পুরো দৌড়ে গেছি, কারণ বাবাকে ওখানে আশেপাশে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে বাবা অনেকটা পেছনে ছিল। তো ডেফিনেটলি এইরকম একটা এত ভালো নিউজ পাওয়ার পরে তো মুড খুব ভালোই থাকবে। আর সেরেমনি যেহেতু মুড আরও ভালো ছিল, তো খুব পুরো সেরেমনিটা খুব ভালোভাবে এনজয় করেছি। প্লাস আমি শাড়ি পরেছিলাম, ফার্স্ট টাইম বলবো না, এর আগেও পরেছি, বাট ফার্স্ট টাইম শাড়ি উইথ হিলস পরেছিলাম। তো সেই কারণে একটু প্রবলেম হয়েছিল। ওয়েট, আমি আমার লুকটা দেখাবো।
আশীর্বাদটা কমপ্লিট হয়ে যাক, তারপর দেখাবো লুকটা। তারপর তো ফটো সেশনস এমনিতেই হবে, কারণ যতদিন আমরা বাচ্চা থাকি, বাচ্চা নয় মানে যতদিন আমরা রেসপন্সিবিলিটি ফ্রি লাইফ লিড করি, ততদিন পর্যন্ত সেরেমনিতে, সে যে কোনো সেরেমনি হোক না কেন, আমাদের মেন দুটো প্রায়োরিটি থাকে, অ্যাটলিস্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ফার্স্ট হচ্ছে ফুড অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফটো সেশন। এই দুটো হচ্ছে ক্রুশিয়াল দুটো পার্টস, টু ক্রুশিয়াল অ্যাসপেক্টস অফ এনি সেরেমনি। কারণ পরবর্তীকালে আমি অনেক মানুষকে এরকম দেখেছি, একবার রেসপন্সিবিলিটি নিয়ে এলে তাদের আর ফোনে ফটো তোলা বা সাজার পর তাদের আর ছবি তোলার সেই ইচ্ছেটাই আর থাকবে না। প্লাস আরেকটা জিনিস, যবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি, ভিডিও নয়, যবে থেকে আমি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে যবে থেকে আমি ব্লগস বানানো শুরু করেছি, তবে থেকে ভিডিও বানানোর একটা আলাদাই কিউরিওসিটি আমার মধ্যে এসেছে। ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে, মানে ভিডিও ক্যাপচার করতে আমার খুবই ভালো লাগে, ফটোজ তুলতে আমার খুব ভালো লাগে। বাট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও এডিট করা, যেটা একদমই বোরিং ঠিক নয়, টাইম কনজিউমিং একটা কাজ, টাইম কনজিউমিং অ্যান্ড ডিফিকাল্ট একটা কাজ, যেখানে ফুল কনসেন্ট্রেশন রাখতে হয়। কারণ কীভাবে এডিট করছি সেটারও একটা মাইন্ড থাকতে হবে, যে এটার পর এটা এইভাবে পরপর হবে, যেই ব্যাপারে আমি খুবই কাঁচা, মানে এখনও লাস্ট 1.5 ইয়ার ধরে চ্যানেল শুরু করলেও এখনও সেইভাবে ভালো করে করতে পারি না। আমি জাস্ট ভিডিও পরপর করে জুড়ে দিয়ে একটা ট্রানজিশন দিয়ে দিই আর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিয়ে দিই, বাট স্টিল ওটাতে ইমপ্রুভ করার চেষ্টা করছি। বাট চেষ্টা করলেও টাইম হয়ে উঠছে না, পড়াশোনার চাপ থাকছে, চ্যানেলটাকে চালানোর একটা প্রেশার থাকছে, তো সব কিছু নিয়ে হয়ে উঠছে না। বাট প্রবলেম হচ্ছে ভিডিও এডিট করার সময় সবথেকে বড় ট্রাবল যেটা আমি ফেস করি সেটা হচ্ছে সামারে, গ্রীষ্মকালে ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে হয়, যেটার জন্য কনস্ট্যান্টলি আমি ঘামতে থাকি। আর একবার যখন ভয়েস ওভার দিচ্ছি, ফ্যান অফ করছি, আবার ফ্যান চালাচ্ছি, আবার অফ করে ভয়েস ওভার দিচ্ছি, তো পুরোটাই একটা হেক্টিক অ্যান্ড ট্রাবলসাম একটা কাজ বলা যেতে পারে। তো ওই জন্যেই মানে অনুষ্ঠানটা অনেক দিন হয়ে গেছে, অ্যারাউন্ড 1 উইক মতো হয়ে গেছে, তাও এই ভিডিও কমপ্লিট করে বানিয়ে উঠতে পারছি না। আমি এটা প্রায় 3 দিন ধরে বানাচ্ছি, লাস্ট 3 দিন ধরে এটা কনস্ট্যান্টলি বানিয়ে যাচ্ছি, একবার ফ্যান অফ করছি, ভয়েস ওভার দিচ্ছি, কাট করছি, তো এই সব কিছু নিয়েই আর কি চলছে। যেহেতু আমার ছোটো ছোটো সব মোমেন্টসই ক্যাপচার করতে ভালো লাগে, তো আগের দিন রাতে আমরা সবাই মেহেন্দি করেছিলাম, যার বিয়ে মানে যার আশীর্বাদ সেই করে দিয়েছিল, সামনের পামটা সে করে দিয়েছিল আর উল্টো দিকেরটা জয়ী করে দিয়েছিল বড় মামার ছোটো মেয়ে। আর এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যদিও আমি খাওয়ার ভিডিও ভালোভাবে নিতে পারিনি, কারণ আমরা লাস্ট ব্যাচে বসেছিলাম আর এন্ডে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো খাওয়ার যে পরিবেশন করার ভিডিও সেভাবে নেওয়া হয়নি। আর এটা হচ্ছে মা বাবা, বড় মামা, এক দাদা, এরা তার আগের ব্যাচে বসেছিল, তো আমরা জাস্ট এসে ওয়েট করছি, আর তাই জন্য এদের খাওয়ার লাস্ট মোমেন্টগুলো আমরা ক্যাপচার করতে পেরেছি। লাস্ট মোমেন্টে শুধু চাটনি আর মিষ্টি পড়ে আছে। এরপর ফাইনালি আমরা 4 জন বসলাম, দিয়া, জয়ী, গীতা আর আমি। আর ওখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আর এক দাদা। এবার এই তথ্যটার কথা তো তোমাদের মনেই আছে, কাট্টু সন্ধ্যাবেলা ওই চকলেটগুলোকেই আমরা টেনে টেনে ছাড়িয়েছি, কারণ গ্লু দিয়ে লাগানো ছিল, একটু ছাড়াতে ওগুলো প্রবলেম হয়েছিল, বাট ছাড়ানোর পর আমরা ওটাকে নিয়ে একটু খেলছি, কারণ খুব মজা পেয়েছি, আর খেলতে খেলতে কয়েকটা খেয়েও নিয়েছি। এনিওয়েজ, তার পরের দিন আমাদের ফেরার কথা, ট্রেন ছিল 6:15-তে, ইন্টারসিটি এক্সপ্রেস যেটা ছিল ওইটাতে আমরা ফিরেছি। 6:15-য় ট্রেন ছিল, আর আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়েছে 3:30-র সময়, ভোর 3:30 বা রাত 3:30। তো উঠে আমরা ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরেই বেরিয়ে গেছি সবাই। যাওয়ার দিন যতটা না টায়ার্ড লেগেছে, ফেরার দিন আরও বেশি টায়ার্ড লাগছিল।
এক্সস্টেড ছিলাম, পুরো টায়ারিং একটা জার্নি ছিল। কারণ তার আগের দিন অনেকটাই ধকল গেছে, বিকজ আমাদের ধকল যায়নি, বিকজ আমরা তো শুধু মজা করেছি। বাট আমার একটা প্রবলেম হয়েছিল, তার আগের দিন, মানে যেদিন আমরা ওখানে যাই সেই দিন একটু ওই আশেপাশের ট্যুরিস্ট স্পটসগুলো আমরা দেখবো বলে ডিসাইড করেছিলাম। আমি, বাবা আর বড় মামা বেরিয়েছিলাম, এবং বোনদেরকেও সঙ্গে যাওয়ার জন্য বলা হয়েছিল, বাট ওদের আর এনার্জি ছিল না। জয়ী মানে বড় মামার ছোটো মেয়ে সে তো এমনিতেই গেছে বমি করতে করতে, ওর একটু ট্রাভেলে প্রবলেম হয়। বাট আরেকজন গীতা, যে বড় মেয়ে, তার আর এনার্জি ছিল না, শরীর ভালো লাগছিল না। তো আমরা তিনজনেই গেছিলাম আশেপাশের একটু জায়গা দেখার জন্য। বাট আগের দিন 2:30টার সময় ঘুম থেকে উঠে ট্রাভেল করে গিয়ে আবার সেই দিনই ঘুরে ঘুরে রোদের মধ্যে এই গরমে দেখাটাও একটা আলাদাই, আরও বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম আমরা। সেরকম কিছু দেখতে পাইনি, বাট যেটা দেখতে পেয়েছি সেটা আলাদা পরের ভিডিওতে দেব। ওটা হচ্ছে আদিনা ফরেস্ট আর আদিনা মসজিদ। আদিনা মসজিদটা বাইরে থেকে দেখেছি, কারণ ভেতরে ফোন নিয়ে যাওয়া এলাও ছিল না, আর কারুর কাছে দিয়ে যাওয়ার মতো ছিল না। তবে আদিনা ফরেস্ট যেটা আছে ওটাতে মেন প্রবলেম হচ্ছে 1.5 কিলোমিটার হাঁটতে হয় ভেতরে 1.5 কিলোমিটার হেঁটে ভেতরে পৌঁছানো, আবার বেরোনোটাও হচ্ছে 1.5 কিলোমিটার। তো ওখানেই সব থেকে বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, অতটা হাঁটা। অ্যারাউন্ড 3 কিলোমিটার হেঁটেছি, এর বাইরেও তো একটু আধটু হাঁটা আছে। তো সেই সব নিয়ে অ্যাকচুয়ালি আরও বেশি টায়ার্ড ছিলাম। পরের দিন আরও এনজয়মেন্টে মেতেছিলাম, লাফালাফি করছিলাম, ছবি তোলা থেকে শুরু করে এভরিথিং। তো আরও বেশি টায়ার্ড ছিলাম। আবার পরের দিন 3:30টার সময় উঠতে হয়েছে, তো সেই কারণে ঘুম ঠিকঠাক হচ্ছিল না। প্লাস ফেরার জার্নিটা আরও বেশি টায়ারিং ছিল, কারণ আগেরটা যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসে গেছি, তাই জন্য জার্কিং সেরকম ফিল হয়নি। আর এটা কন্টিনিউয়াসলি 6 আওয়ার্স ধরে ওই জার্কিং হতে হতে এসেছে, তো আরও বেশি এক্সস্টেড হয়ে পড়েছিলাম বাড়িতে। ফেরাটা অতটা মজা করতে করতে আসতে পারিনি, কারণ ম্যাক্সিমাম টাইমটাই আমি ঢুলছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ঘুমোচ্ছিলাম, ভিডিও করছিলাম, গান শুনছিলাম, তো পুরো মিক্সড ওয়েতে করছিলাম। ওয়াটপ্যাডে স্টোরিজটা ফেরার সময় পড়িনি, কারণ মাথায় কিছু ঢুকতো না। মানে আমি জাস্ট ওয়ার্ডসই পড়তাম, তাহলে হয়তো ভেতরে মাথাতেও তো কিছু ঢোকাতে হবে, শুধুই তো আর পড়ে গেলে হবে না। আর ব্রেন সিগন্যাল দিয়ে দিয়েছিল যে না ভাই, তোর মাথায় এখন কিচ্ছু ঢুকবে না। বাট স্টোরিজ বলতে আমি বাড়ি ফিরে নয়, বাড়ি থেকে যাওয়ার আগেই 3টে স্টোরি বুক অর্ডার দিয়েছিলাম, যেগুলো অলরেডি চলে এসেছিলো। অ্যান্ড যাওয়ার আগে তো পড়া সম্ভব হয়নি, কারণ সেই দিনই অর্ডারটা ডেলিভার্ড হয়েছে। তারপরে বাড়ি ফিরে ওই স্টোরি বুকসগুলো পড়া শুরু করেছিলাম, মানে ওয়ান অ্যাট আ টাইম। তো সেই কারণেও ভিডিও বানাতে আমার ডিলে হয়েছিল, কারণ একবার, মানে যারা স্টোরি বুকস পড়ে তারা জানে যে একবার কেউ যদি স্টোরি বুকসের মধ্যে ঢুকে যায়, তাহলে সে ওইখানে মাঝখানে ছেড়ে এসে অন্য কোনো কাজে কনসেন্ট্রেট করাটাও হয় না। আর এখন যেহেতু চাপ নেই স্টাডিজে, তো সেই কারণে আরও ভালোভাবে বইগুলো পড়তে পেরেছি। তো সেটাও আরেকটা ফ্যাক্টর আমার ভিডিও পোস্ট না করার। তার মধ্যে একটা নভেল হচ্ছে শেমলেস, রিটেন বাই তসলিমা নাসরিন, এটা হচ্ছে আরেকটা লজ্জা বলে একটা নভেল আছে, সেম অথরেরই লেখা, তসলিমা নাসরিনের লেখা। শেমলেস হচ্ছে সেটা সিকুয়েল। লজ্জাটা আমাদের সিলেবাসেই ছিল, আমাদের সেকেন্ড সেমেস্টারে ইউনিভার্সিটিতে। তো সেটা ম্যাটেরিয়ালস যখন আমরা সার্চ করছিলাম এক্সামের জন্য, তো তখন আমি এই নভেলটার খোঁজ পাই যে এটার একটা সিকুয়েল আছে, মানে লজ্জার একটা সিকুয়েল আছে। তো তারপরে কনটেক্সটটা পড়ার পর আমি আরও এক্সাইটেড হয়ে যাই পড়ার জন্য, কারণ খুবই ইন্টারেস্টিং একটা প্লট আছে। আমার তো পড়ে খুবই ভালো লেগেছে। তবে ওয়াটপ্যাডে নর্মাল স্টোরিজ পড়ার বাইরে আমি বলেছিলাম না একদম ভিডিও স্টার্টিংয়ে যে ফ্যান ফিকশনসও আছে। তো আমি যখন গান শুনতে শুনতে আসছিলাম, আমি KYY এর কয়েকটা গান শুনছিলাম, ক্যাসে ইয়ার।
তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে সিজন 4-এর একটা ফেমাস গান সবেরা হো রাহা, অখিল সচদেবার গাওয়া। আর আরও অনেক গান আছে, যেমন মেরে লিয়ে তুম সুফি হো, ক্যাসে ইয়ার ইয়ার টাইটেল সং হামেশা, যেটা। এর বাইরে হ্যাঁ, তো মিউজিক থেকে শুরু করেছিলাম। ক্যাসে ইয়ার ইয়ার অনেক ফ্যান ফিকশনস আছে, তার মধ্যে একটা স্টোরি আছে যেটা আমি জানি না কেন পুরো রম কম ছিল, বাট এত কিউট স্টোরি, এত ফ্যাবুলাস একটা স্টোরি ছিল। মানে ফ্যান ফিকশন কখনো এতটা সুন্দরভাবে কেউ লিখেছে বলে আমার মনে হয় না। জেনারেলি ফ্যান ফিকশন যেগুলো হয় সেগুলো আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে, নর্মাল মানে আমাদের ডেইলি লাইফের কথা যেভাবে আমরা কথোপকথন করি সেইভাবে লেখা হয় ফ্যান ফিকশনস। বাট এটা একদম একটা পার্টিকুলার পেড পাবলিশড নভেলের মতো লেখা হয়েছে, তো সেটা এত ভালো লেগেছে আমার। নভেলটার নাম হচ্ছে মানান, ইয়ার্নিং টু বি লাভড, রিটেন বাই সামওয়ান নেমড আফু, AFFU, আর ইউজার নেম হচ্ছে দ্য অনলি ড্রিম। ওয়ার্ডপ্যাডে কেউ চাইলে সার্চ করে পড়তে পারো যদি কেউ মানান শিপস হয়ে থাকো, মানান ফ্যান ফিকশন পড়তে ভালো লাগলে। এই শোটা শুরু হয়েছিল অ্যারাউন্ড 2014 অ্যান্ড দ্যার ইজ আ লট টু লার্ন ফ্রম দিস শো। মানে নো এক্সাজারেশন, নো এক্সট্রা ড্রামা। মানে ড্রামা ছিল বিকজ যেহেতু শো, তো হালকা একটা ড্রামা তো থাকবে, বাট এক্সাজারেটেড ড্রামা নয়। অ্যান্ড ট্রাস্ট মি, ইফ ইউ আর আ কলেজ স্টুডেন্ট ইউ উড লাভ দ্যাট শো, কারণ দ্যাট শো ইজ রিগার্ডেড অ্যাজ দ্য নাম্বার 1 ইউথ শো। সে যাই হোক, এবার ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, কারণ প্রায় অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। আর নামার সময় তো আমরা তো হাওড়া এসেছিলাম, হাওড়া নেমেছি, হাওড়া থেকে আবার বাসে করে। আর মামারা নবদ্বীপ নেমেছে, কারণ নবদ্বীপ থেকে ওদের বাড়ি কৃষ্ণনগর, বেশি সুবিধা হচ্ছে। সো আই হোপ ইউ হ্যাভ লাইকড দিস ভিডিও। পুরো ভিডিওটা কেউ দেখেছো বলে তো মনে হয় না, বাট স্টিল যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ইট মিনস আ লট টু মি। কারণ ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, অ্যারাউন্ড 3 দিন ধরে বানিয়েছি এই গরমের মধ্যে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।